মোহনাও আজ নিশ্চুপ ছিল। সেও ক্লাস শেষে বেরিয়ে জায়নের গাড়ি কোচিংয়ের সামনে দেখে কালো প্রেক্ষাপট না করে নিঃশব্দে উঠে পড়েছিল। গাড়িতেও দুজনের কথা হয়নি। খানভিলার এয়ারটে গাড়ি থামানোর পর প্রথমে মোহনা নেমে গিয়েছিল, তারপর জান গাড়ি গ্যারেজে রেখে আসে। এরপর সোজা রুমে এসে মিনিট 20 খালি ঝর্ণার নিচে দাঁড়িয়েছিল। এরপর সাহস শেষে বারান্দায় গেল সময় কাটাতে। জান আপাতত ভাবাভাবির ইতি টানল, কারণ নিচ থেকে মীরা বেগমের ডাক পড়েছে খেতে যাওয়ার জন্য। সেদিনের পর কেটে গেল গোটা দিন 7। এই 7 দিনে জান আর মোহনার সাক্ষাৎ খুব কমই হয়েছে, যদিও এক বাড়িতে একই ছাদের নিচে থেকে সেটা কখনই সম্ভব হতো না যদি উভয় পক্ষ না চাইতো। মোহনা লজ্জায় জায়নের সামনে যায়নি, আর জান অস্থিরতা কমাতে এড়িয়ে চলেছে। এভাবেই কেটেছে তাদের গত 1 সপ্তাহ। এরই মাঝে নেহার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ। গতকাল সে মামাবাড়ি গিয়েছে কয়েকটা দিন ঘুরে এসে রিল্যাক্স হওয়ার জন্য। লাস্ট মামাবাড়ি গিয়েছিল তার মামাতো ভাই ঈশানের বিয়েতে, তাও প্রায় বছর খানেক আগে। নেহা যাওয়ার পর বাসে তার বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছে, যদিও নেহা তা জানে না। তাকে ইচ্ছে করে জানানো হয়নি, তাই সে দিব্যি মামার বাড়ি চলে গেছে। এই ঘটনার পেছনে হাত রয়েছে রুবিনা খানের, যদিও তিনি এখন বিয়ের কথা তুললেও এই ঘটনার সূত্রপাত হয়েছিল আরও 17 বছর আগে, যখন নেহার বয়স নিতান্তই 5। বহু বছর আগে 2 বন্ধু ইমতিয়াজ খান ও আজাদ শেখ তাদের বন্ধুত্বকে আরও গাঢ় করে আত্মীয়তার রূপ দিতে বিয়ে দিয়েছিল তাদের ছেলেমেয়েদের ইলমা আর আদনানের। এর কিছু বছর পর হঠাৎ করে ইমতিয়াজ খান অসুস্থ হয়ে পড়েন। মরার আগে বন্ধুর কাছে আবদার জুড়ে দেন নাতি নাতনিদের বিয়ে দেখবেন। তখন মৃত্যু পথযাত্রী প্রাণপ্রিয় বন্ধুর শেষ ইচ্ছে পূরণে আজাদ শেখ নিজের বড় নাতি 12 বছরের মেহেরাবের সাথে নেহার ধর্মীয় মতে বিয়ে পড়ান। ইমতিয়াজ খানের মৃত্যুর কিছু বছর পর আজাদ দম্পতিও মারা যান। বিয়ের ঠিক করা মানুষগুলো আর বেঁচে রইল না, কিন্তু রুবিনা বেগম নিজের স্বামীর শেষ ইচ্ছেকে পূর্ণতা দিতে সময় নিয়েছিল তাদের বড় হওয়ার। নেহার বয়স তখন নিতান্তই 5 হয়, তার কিছুই মনে নেই। সেই 5 বছরের বাচ্চা মেয়েটি আজ 22 বছরের তরুণী। তাছাড়া তার অনার্স প্রায় কমপ্লিট হতে চলল, তাই আর রুবিনা বেগম শুভ কাজে কাল বিলম্ব করতে চান না। বাড়ির ছেলেমেয়েরা বাদে সকলে এই বিষয়ে অবগত, সবারই সম্মতি রয়েছে এই বিয়েতে। রুবিনা তার সিদ্ধান্ত বাড়ির সবাইকে জানান যে খুব শীঘ্রই তিনি বিয়ের অনুষ্ঠানটা করতে চান, সম্ভব হলে এই মাসের মধ্যেই। তারা রাতে বড়রা মিলে একটা গোপন বৈঠক করলো রুবিনা বেগমের রুমে। এর পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলের কথাটা ছোটদের উদ্দেশ্যে জানান। বড় ভাই হিসেবে জায়নের মতামত চাইলে জায়ন নির্দ্বিধায় সম্মতি দেয়, কারণ ছেলে হিসেবে মেহেরাব কেমন তার চেয়ে বেশি হয়তো বাড়ি কেউ জানে না, তাই আপত্তি করার প্রশ্নই ওঠে না। মোহনাও বেশ খুশি, তার ভাই বোনেদের গ্রুপে এই প্রথম কারোর বিয়ে হবে। কতদিন সে বিয়ের অনুষ্ঠান দেখে না, সে এখন থেকেই প্ল্যানিং করবে বলে ঠিক করলো। আবার পরক্ষণেই মনে পড়ল তার আপাই তাদের সবাইকে ছেড়ে চলে যাবে, তাই মনটা আনন্দের পাশাপাশি ব্যথিতও হলো। বাড়ির বাকি ছোট সদস্যরাও বেশ খুশি, ফাইনালি তাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে। কথায় কথায় রুবিনা খান জায়নের বিয়ের কথাও তুলল, এতে জায়ন কিছুটা অপ্রস্তুত হলো। রুবিনা বেগম বেশ রসিয়ে রসিয়ে বলল, তা আমার নীলাদ্রি দাদু ভাই, তুই কবে বিয়ে করবি? জায়ন আমতা আমতা করে বলল, আবার দাদিন আমার বিয়ে কেন? কেন মানে? তুই কি বিয়ে করবি না নাকি? দাদিন ঠিক তা না। ঠিক কি তাহলে? বিয়ে করবি বললে তোর জন্য একটা লাল টুকটুকে বউ খুঁজতাম আর কি। জায়নের কিছু বলার আগেই মোহনা চোখ বড় বড় করে বলল, ওমা দাদু, লাল টুকটুকে বউ মানে লাল রঙের বউ হয় নাকি? রুবিনা খান কিছুটা বিরক্ত হলেন। যাকে বলেছে তার কোনো উৎসাহ নেই, এদিকে মোহনা কথার বহর সাজিয়েছে। এই মেয়ের কাজই হলো তাকে বিরক্ত করা, ইচ্ছে করে এমন করে। মোহনা আবারও বলল, কই দাদু, আমি তো এমন বউ কখনো দেখিনি, তুমি দেখেছো? পরক্ষণে ভাবুক ভঙ্গিতে বলল, আচ্ছা দাদু, বউটার গায়ের রং কি লাল হবে? রুবিনা মোহনার একের পর এক অবান্তর প্রশ্নে ইতি ঘটাতে বলল, আনলে তখন দেখিস, এখন আর কথা বলিস না।
মোহনা মুখ ভেঙচিয়ে চুপ করে উঠে গেল টেবিল থেকে। আপাতত সে আড্ডা দিবে ফ্রেন্ডসদের সাথে। এই বুড়ির বকবকানি শোনার কোনো প্রয়োজন নেই। রুবিনা আবারও কথা তুলল। কি রে দাদু ভাই, বয়স তো আর কম হচ্ছে না। জায়ান চোখ ছোট ছোট করে বলল, কোথায় বেশি দাদিন, সবে 29 হয়েছে। হয়েছে আর বয়স গুনতে হবে না। তোর বয়সে মেহেরা বিয়ে করে নিয়েছে। পরে করবো নে। পরে আস্তে আস্তে মেহেরাবের ছেলের বিয়ের বয়স হয়ে যাবে। উফ দাদিন, কি শুরু করলে হঠাৎ? আমার সময় আমি করে নেব। আর তাছাড়া আমার বিয়ে করার কি প্রয়োজন বলতো, যেখানে তুমি আছো। শেষের কথাটা জায়ান বেশ রসিকতার ছলে বলল, আমি তো বুড়ি। কে বুড়ি বলে আমার দাদিনকে? কার এত বড় সাহস আছে শুনি? আমার দাদিন এখনো অনেক সুন্দরী। তোমার সাথে ঘুরতে বেরোলে দেখবে কেউ তো আমার দিকে ফিরেও তাকাবে না, সবাই তোমাকেই দেখবে। বরং তার উল্টোটা হবে। এভাবে তাদের খুনসুটির মধ্য দিয়ে সকালের ব্রেকফাস্ট টেবিল বেশ মুখরিত হলো। এসবই মিস করছিলেন বাকিরা এতদিন, যা জায়ান আশায় পূর্ণতা পেয়েছে। এই বর্ষাকালটা একেবারে পছন্দ না জায়ানের। যদি বর্ষাকালের মতো বর্ষাকাল হতো তবে একটা কথা ছিল, কিন্তু তেমন তো না। হুট করে চারদিক কালো করে আকাশ চাপে বৃষ্টি শুরু হচ্ছে। আবার যেই সেই বৃষ্টি না, যাকে বলে একেবারে মুষলধারে ঝুম বৃষ্টি। আবার হুট করে রোদের দেখা মিলছে, আবার রোদের মধ্যেই ইলশে করেই বৃষ্টি হচ্ছে। তাই একেবারে পছন্দনীয় না জায়ানের কাছে এই সময়টা। তার উপর আবার গলির মুখে রাস্তা বেশ উঁচু নিচু অসমান। এই রাস্তায় ছোট বড় অনেক গর্ত রয়েছে, যেগুলোতে বৃষ্টির পানি জমে একেবারে বিচ্ছিরি অবস্থার সৃষ্টি করেছে। এগুলোতে গাড়ি চালানো বেশ কষ্টসাধ্য। তার উপর কাদার কারণে গাড়ি বারবার ওয়াশ করতে হচ্ছে। এই তো আজকের কথা, জায়ান ফিরছিল ভার্সিটি থেকে। এর মধ্যেই গাড়ির পেছনের টায়ার ঢুকে গেল গর্তে। বারংবার স্টার্ট দেওয়ার পরও গাড়ি তোলা যাচ্ছিল না। এক পথচারী জায়ানকে পরামর্শ দিল পেছন থেকে ধাক্কা দিতে, তবুও জায়ান বারবার চেষ্টা করিল। শেষে আর না পেরে গাড়ি থেকে নেমে এসে পেছন থেকে ধাক্কা দিতে হয়েছে। অনেক ধাক্কাধাক্কির পর গাড়ি তুলতে পেরেছে। গাড়ি তুলতে গিয়ে আরেক অঘটন ঘটেছে। তার আয়রন করা নতুন সাদা শার্টে ও নেভি ব্লু ট্রাউজারে সিটকে কাঁধে এসে পড়েছে। তার সাথে তার সাদা স্নিকার্সের যা তা নয় অবস্থা। ভাগ্যিস ফেয়ার টাইমে এই অঘটন ঘটেছে, নয়তো ভার্সিটি যাওয়ার সময় হলে সে কি করত? জায়ান গাড়ির কাছে এসে ডোর ওপেন করে ফ্রন্ট ডেস্ক থেকে পানির বোতলটা নিল। তারপর রুমাল ভিজিয়ে কিছুটা পরিষ্কার করে নিল, নয়তো এমন অবস্থায় গাড়িতে উঠলে গাড়ির বাইরের সাথে সাথে ভেতরটাও নোংরা হবে। বাড়ি এসে জায়ান ঘন্টাখানেক ধরে শাওয়ার নিয়েছে। তার মন কিছুটা ব্যথিত শার্ট আর জুতার জন্য, কেননা সেগুলো তাকে শাওয়ার আসার আগে গিফট করেছে। যদিও মীরা বেগম তাকে আশ্বস্ত করেছে যে রাহেলা খালাকে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেবে, এতে জায়ান কিছুটা শান্ত হলো। দুপুরে লাঞ্চের পর ভাবলো একটু ঘুমাবে, কারণ খাওয়া টেবিলে তার ঝিমুনি আসছিল, যেন বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়বে তেমন অবস্থা। জায়ান কোনো মতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে রুমে চলে আসলো। তারপরে বিছানায় শোয়ার পর ঘুম যেন পালালো। এপাশ ওপাশ করেও ঘুম ধরা দিল না, তাই উঠে পড়ল। এই মাঝে আবার বৃষ্টি শুরু হলো। জায়ান ভাবল শায়েরকে কল করবে। বেশ কিছুদিন তাদের ভালো মতো কথা হচ্ছে না, কারণ হলো বাংলাদেশ আর কানাডার টাইম ডিফারেন্স। সে ফ্রি হলে শায়ের বিজি থাকে, আর শায়ের ফ্রি হলে সে বিজি হয়ে পড়ে। জায়ানের মনে হলো আগে তার চোখে মুখে পানির ছিটা দেওয়া উচিত, কারণ এখনও চোখে হালকা ঘুমের রেশ আছে। তাই সে আগে ছুটল ওয়াশরুমে চোখে মুখে পানির ছিটা দিতে। পরীক্ষা শেষে নেহা বেড়াতে গেলেও অনু কোথাও যায়নি, যদিও যাওয়ার তেমন জায়গা নেই। তার একমাত্র ফুপি থাকে সিলেট, দূর হয়ে তাদের বাসায় যাতায়াত মোটামুটি কম। আর রইল মামা বাড়ি, কিন্তু সেখানে অনু কেন যাবে, কার জন্য যাবে? গিয়ে কি লাভ? লাভ নয়, বরং ক্ষতি হবে। আর কারো নয়, তারই তো হবে, কারণ কষ্ট ছাড়া কিছুই পাবে না। উপরোক্ত কথাগুলো ভাবতে ভাবতে অনু আনমনে রাস্তা ধরে হাঁটছে। একটু আগে নেহা ফোন করেছিল। এতদিন পর মামার বাড়ি বেড়াতে যেতে পেরে সে পেয়ে যায় খুশি। দারুণ সময় কাটছে তার, তাই সে অনুকেও বেড়াতে যাওয়ার পরামর্শ দিল।
অনু হাঁটতে হাঁটতে একটা পার্কের সামনে এসে দাঁড়ালো। ভীষণ বিষণ্ণ লাগছে তার, তাই ভাবলো পার্কের ভিতর ঢুকে কিছু সময় কাটাবে, যদি মন ভালো হয়। কিন্তু কে জানতো তার বিষণ্ণতাকে হৃদয় ভাঙার কষ্টে রূপান্তরিত করার চূড়ান্ত পদক্ষেপ ছিল এটা। অনু দেখল অদূরে তার ভালোবাসার মানুষটি এক রমণীর হাত ধরে দাঁড়িয়ে আছে, আদুরে গলায় নিজ প্রেয়সীর অভিমান ভাঙাচ্ছে। অনু চোখ চাপিয়ে কান্না এলো। সে তা আটকে টলমল নয় নিয়ে কিছুটা সামনের দিকে এগোলো। তাদের কাছ থেকে সামান্য দূরত্ব নিয়ে আড়াল হয়ে দাঁড়ালো। শুনতে পেল কারোর প্রণয় বহিঃপ্রকাশের শব্দগুচ্ছ। তার ভালোবাসার মানুষটি অসম্ভব সুন্দর সেই রমণীর হাত ধরে বলছে, উফ রাহি, একটু বোঝার চেষ্টা করো আমাকে। রাহি নামে সেই রমণীটি যুবকটির হাত ছাড়িয়ে বলল, কি বুঝবো বলো? বাড়ি থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, কালও একটা পাত্রপক্ষ দেখতে আসবে, আর কতবার বাহানে দিয়ে আটকাবো বলো তো? আমার যে কিছুই করার নেই এখন। সত্যি কি করার নেই তোমার? তুমি বলো, আমার দিকটা একটু ভাবো। তুমি প্লিজ আমাকে বিয়ে করে নাও। বাসায় বড় ভাইয়া এখনো অবিবাহিত, তাকে রেখে আমি কিভাবে বিয়ে করব বলো তো? এটা খুবই বেমানান দেখাবে আমাদের জয়েন্ট ফ্যামিলিতে। প্লিজ ভারাত, তোমাকে ছাড়া আর আর কাউকে বিয়ে করতে পারবো না আমি। ফয়েজ রাহির হাতের উপর হাত রেখে বলল, রাহি। প্লিজ এভাবে বলো না। আচ্ছা দেখি কি করা যায়। ফয়েজের প্রশস্ত বুকে মাথা রেখে বলল, প্লিজ জলদি দেখো, ভালোবাসি তো তোমাকে। ফয়েজ রাহির পিঠের উপর হাত রেখে বলল, আমিও ভালোবাসি তো। নিজের ভালোবাসার মানুষটির মুখে অপরের জন্য ভালোবাসি বলা শুনে যেন অনুর হৃদয় কেঁপে উঠল। ঠিক ভূমিকম্প হলো যেন তার হৃদয়ে। থমকে গেল তার ছোট্ট পৃথিবী। তিলে তিলে 6টি বছর ধরে গড়া ভালোবাসার দুর্গটি যেন নিমিষে চোখের পলকে ধসে পড়ল। ভালোবাসার মানুষটির হাতে হাত রেখে তার আর চূড়ায় পৌঁছানো হলো না। তবে এজন্যই বুঝি ফায়েজ তাকে এড়িয়ে চলত, কারণ সে অন্য কাউকে ভালোবাসে। তবে এড়িয়ে না গিয়ে তাকে বললেই তো পারত। অন্তত তার 6টা বছর ধরে তিলে তিলে তৈরি হওয়া ভালোবাসাটা বেঁচে যেত। জানালে তো সে আর স্বপ্ন বুনতো না, আর না এত কষ্ট পেত। অনু যেন চলার শক্তি হারিয়ে ফেলেছে। তার পা জোড়া যেন মাটির নিচ থেকে কে টেনে ধরেছে এমন মনে হচ্ছে। দাঁড়িয়ে থাকতেও পারছে না। টলমল পায়ে সে পিছাতে লাগলো। পিছাতে পিছাতে একসময় উল্টো ঘুরে ছুট লাগালো। একটু দূরে গিয়েই হুট করে কারোর সাথে ধাক্কা লাগলো। হাতের ব্যাগও ফোন নিচে পড়ে গেল। অনু নিজেও পড়ে যেত যদি না সেই ব্যক্তি তাকে কোমর জড়িয়ে ধরে বাঁচিয়ে না নিত। তৎক্ষণাৎ ব্যক্তিটি অনুকে সোজা করে দাঁড় করালো। তার নিজের ফোনও পড়ে গেছে। সে উত্তেজিত কণ্ঠে বলল, অনু কোনো কথারই উত্তর দিল না, চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল। ব্যক্তিটি অনুকে কোনো কথা বলতে না দেখে নিচ থেকে ব্যাগের ফোন তুলে অনুর হাতে দিল। অনুর দিকে তাকিয়ে তার চোখে পানি দেখে উৎকণ্ঠা নিয়ে বলল। অনু আর দাঁড়ালো না। ব্যাগের ফোন হাতে পাওয়া মাত্র সে আবারও তড়িৎ বেগে ছুটে বেরিয়ে গেল। অনুকে এভাবে ছুটতে দেখে ব্যক্তিটি হকচকিয়ে গেল। পায়ের কাছে দেখতে পেল একটি রুমাল পড়ে আছে, হয়তো ওই মেয়েটি। সেটি তুলে ব্যক্তিটি অনুর উদ্দেশ্যে চেঁচালো, কিন্তু কে শুনে কার কথা? অনু সেই কবে গেট পেরিয়ে বেরিয়ে গেছে। ব্যক্তিটি ভাবনায় পড়ে গেল। কি অদ্ভুত মেয়ে রে বাবা! বাঁচানোর জন্য সরি বলল না। সে সরি বলায় রেসপন্স করলো না। অবশেষে সবচেয়ে বড় কথা মেয়েটির চোখে পানি ছিল। সে কি কাঁদছিল? কি হয়েছে তার? ব্যক্তিটি রুমালটা ভাঁজ খুলে উল্টে পাল্টে দেখল। অসম্ভব সুন্দর একটা মিষ্টি সুগন্ধি আসছে রুমালটা থেকে। মেয়েটিকে সে যখন ধরেছিল তখন এমন ঘ্রাণ পেয়েছিল, হয়তো কোনো পারফিউমের সুঘ্রাণ। সাদা রঙের রুমালটিতে ছোট ছোট রং বেরঙের বনফুলের কারুকাজ। হাতে বানানো রুমাল দেখে ব্যক্তিটি মেয়েটির গুণের প্রশংসা করল মনে মনে, সেই সঙ্গে তার উন্নত রুচিবোধের। সে দেখল একপাশে ছোট্ট করে একটা নাম লেখা আছে। সে বিড়বিড় করে নামটা আওড়ালো।
তৎক্ষণাৎ ব্যক্তিটির ফোন বেজে উঠল। কানে দিতে ওপাশ থেকে কেউ তাকে তাড়া দিল। সে ফোন রাখার আগে বলল বলে কল কেটে ফোন পকেটে ঢুকিয়ে রুমালটা আবারও চোখের সামনে মেলে ধরল। নাকের কাছে এনে নিঃশ্বাস টানলো, বিড়বিড় করে বলল তারপর সুন্দর করে ভাঁজ করে রুমালটা সযত্নে পকেটে রাখলো। আবারও ফোন বের করে কারোর নাম্বারে ডায়াল করতে করতে মন্থর গতিতে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল পার্ক থেকে। জান সবে ওয়াশরুম থেকে বেরিয়েছে। টাওয়াল নিয়ে হাত মুখ মুছতে মুছতে দেখলো তার ফোনে রিংটোন বাজছে। শাওরের নামটা স্ক্রিনে ভাসতেই দেখা গেল। জায়নের আর ফোন করতে হলো না তাকে, বরং সেই নিচ থেকে কল করলো তাকে। জান টাওয়াল রেখে কলটা পিক করলো। কানে ভাসলো মুঠোফোনের অপর প্রান্ত হতে ভেসে আসা শায়রের ক্ষীণ রাগান্বিত স্বর। এই জাইন না, তুই ফোন ধরিস না কেন? আমি দিলেও তো ধরিস না। তো তুই বেটা কনসার্টের টাইমে আর রিহার্সালের টাইমে কল দিস কেন? আমি কি জানি নাকি তখন তোর এসব থাকে? জানের কথাই এবার বোধহয় কিছুটা দমল শায়র। আদতেই তো জানের জানার কথা না, তবে সে নিজের দোষ স্বীকারে অনিচ্ছুক। সে জানের ঘাড়ে দোষ চাপাতে বলল আমারটা নয় জানিস না, তবে আমি যখন তুই তখন ধরিস না কেন? শালার বাচ্চা শালা। তখন তো ভার্সিটি থাকি, আর ওই তার ছিঁড়া শালার বাচ্চা শালা কি? জানের কথা শাল থতমত খেয়ে গেল। আসলেই তো শালার বাচ্চা শালা কি? শালা বাচ্চা তো কখনো সম্পর্কে শালা হয় না। সে মিয়ে যাওয়া সুরে বলল তোরে গালি দিলাম আর কি। শালার বাচ্চা শালা হয় নাকি? তবে কি হয় তুই বল। যার নিজেও জানে না, তবু সে ভাবুক কণ্ঠে বলল শালার বাচ্চা ভাতিজা ডাকতে পারিস। আচ্ছা, পরে ডাকবো না। এটা একটা সুবিধা হবে আমার। কি? আমি তো সম্পর্কে তোর ভাতিজা হয়ে যাব। তুই শালা আমার শালাই হবি, কোনো ভাতিজা ফাতিজা না। জ্যান ঠোঁট টিপে হেসে পড়ল। আচ্ছা চাচা যান। জায়নের এহেন সম্বোধনে শায়র প্রায় চেঁচিয়ে পড়ল এই জাইন না, মুখ সামনে কথা বল। আমার বয়স জানিস? না। জায়নের সহজ উত্তর, অর্থাৎ সে জানে না। শায়র ঠোঁট বাঁকিয়ে বলল শালা তোর থেকে মাঝখানে ছোট আমি, আমার এসে চাচা ডাকতে। আচ্ছা যা ডাকবো না। শায়র কিছুটা শান্ত হলো। পরক্ষণেই শোনা গেল শায়রের উচ্ছ্বাসিত কণ্ঠ। দোস্ত জানিস? শায়রকে বলতে না দিয়ে জায়ন বলল না জানলে কিভাবে জানাবো? শায়র কিঞ্চিত বিরক্ত হলো জায়নের রসিকতায়। শালা বলতে তো দেয়। বল। বলছি যে খুব শীঘ্রই দেশে আসছি আমি, সাথে এলিজাকে নিয়ে আসছি। ভালো তো, কবে আসছিস? মাসখানে তো লাগবে। জায়ন শায়রের কথা শুনতে শুনতে বেলকনির দিকে এগিয়ে গেল। গিয়ে যেন থমকে গেল সে। আবারও হানা দিল তার হৃদয়ে সে অস্থিরতা। বিধ্বস্ত রূপে নিজ বক্ষে প্রবেশ করলো অনু। তাকে দেখে কারোরই মনে কষ্ট অনুভূত হবে, কেননা কয়েক ঘন্টার ব্যবধানে তার চিরায়ত রূপ যেন একেবারে পাল্টে গেছে। তাকে দেখতে একেবারেই মলিন লাগছে, যেন সুগন্ধি হারিয়ে ঝরে পড়া বেলি, যার কোনো মূল্য নেই। হারিয়ে গেছে তার মুখের জ্যোতিময়ী আভা। ভাগ্যিস বাসায় তেমন কেউ নেই, নয়তো তার এমন বিধ্বস্ত চেহারা দেখে প্রশ্নের সম্মুখীন হতে হতো তার। আরও এই সময় দুপুরে ঘুমায়, আর রাবি সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। ইলমা শেখ আবারও আদনান শেখের সাথে বিজনেস ট্রিপে গিয়েছেন, কারণ তিনি অসুস্থ স্বামীকে একা কখনোই ছাড় না। প্রায় যেতে হয় বিধায় তিনিও সাথে যান। অনু সর্বপ্রথম আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের কাজল লেপটে যাওয়া চোখের দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল। এক একে গাল, নাক, চিবুক, থুতনি সব হাত দিয়ে স্পর্শ করে দেখল। তারপর চিৎকার করে ফ্লোরে বসে ডুকরে কেঁদে উঠল। বদ্ধ কক্ষে সেই কান্নার আওয়াজ বড়ই করুণ শোনালো। অনু আজ বুঝতে পেরেছে কেন ফায়েজ তার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে। করবে নাই বা কেন? সে তো আর সুন্দরী নয়, ফায়েজের প্রেয়সী রাহির মতো। যেখানে রাহির দুধে আলতা গায়ের রং, সেখানে অনু তো শ্যামাঙ্গী। না তার রং সুন্দর, আর না সে রাহির মতো লম্বা। ফায়েজের যেখানে 6 ফুটের কাছাকাছি উচ্চতা, সেখানে সে 5 ফুট 2 ইঞ্চি মাত্র। বড়ই বেমানান সে ফায়েজের সাথে। অনু নিজের সাথে রাহির তুলনা করে নিজের খুঁত খুঁজতে লাগলো, আর সর্বোপরি বুঝতে পারল হয়তো তার যোগ্যতায় নেই
ফায়েজকে পাওয়ার। সে কারণেই তার 6 বছরের একটু একটু করে জমানো ভালোবাসাই জিদ ধরেছে। সে কি তবে এতদিন মরিচিকার পেছনে ছুটেছে? অনু আর ভাবতে পারল না। তার সম্পূর্ণ মস্তিষ্ক যেন ফাঁকা। সে যেন চোরা বালিতে তলিয়ে যাচ্ছে। তার এমনই মনে হলো। বহু কষ্টে উঠে দাঁড়িয়ে আলমারি খুলে একটা কালো মলাটে ডায়েরি বের করলো। তারপর আলমারি হেলান দিয়ে হাঁটু মুড়ে বসলো। অনুর অনুভূতি কথন বেশ সুন্দর করে ইটালিক ফন্টে লেখা ডায়েরির উপরিভাগের মলাটে, যার ভেতরে আসলেই অনুর অনুভূতি লেখা, ফায়েজকে ঘিরে তার অনুভূতি লেখা, যেখানে প্রতিটা শব্দগুচ্ছ জানান দিচ্ছে ফায়েজের প্রতি তার গভীর প্রণয়। অনু ডায়েরির ভাঁজ খুলে একটা ছবি বের করলো। তার আর ফায়েজের ছবি, বছর 2 আগের ছবি। সবে যখন পিকনিকে গিয়েছিল তখন তুলেছিল। সব ভাই বোনেরাই একসাথে তুলেছিল। শেষে সবাইকে যখন খেতে ডাকলো তখন অনু ফায়েজের হাত ধরে রিকোয়েস্ট করেছিল একটা ছবি তুলতে তার সাথে। ফায়েজ এবারও এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু সবার সামনে বলাই আর এড়িয়ে যেতে পারেনি। অগত্যা তুলতে হয়েছিল। ফায়েজ তুলে দিয়েছিল ছবিটা তার ক্যামেরা দিয়ে। অনু ডায়েরিটা রেখে ছবিটা চোখের সম্মুখ পানি ধরলো, হাত বুলালো ছবিটার উপর ফায়েজের মুখে। আবার যেন ফায়েজের মায়েই পড়ল, তবে সেই মায়ের বেশিক্ষণ স্থায়ী হলো না। চোখের সামনে ভেসে উঠল কিছু তিক্ত স্মৃতি। তার ফায়েজের বুকে সে ব্যতীত অন্যজনের অবৈ ভাসল। কানে বাজলো ফায়েজের রাহিকে ভালোবাসি বলা। অনু আবারও হাহাকার করে কেঁদে উঠল। তারপর ছবিটা মাঝ বরাবর ছিঁড়ে ফেল, আলাদা করলো তার থেকে ফায়েজকে। যেখানে তারা বাস্তবেই আলাদা, সেখানে এক ছবিতে পাশাপাশি থেকে কি লাভ? তাদের মাঝে যে যোজন যোজন দূরত্ব। অনু ফায়েজের ছবিটা হাত থেকে ফ্লোরে ফেলে দিল। তারপর নিজ ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল। কাঁদতে কাঁদতে ফ্লোরে লুটিয়ে পড়ল, ঠিক ফায়েজের ছবিটার উপর। ছবির উপর হাত রেখে পিড়পিড়ে বলল, ফয়াজ ভাই, যেখানে আমার সব কিছুই আপনাকে ছাড়া অপূর্ণ, সেখানে দেখুন আপনি অন্যের প্রণয়ে পরিপূর্ণ। তবে আমি তিলে তিলে নিঃস্ব হয়ে যাচ্ছি কার জন্য? প্রিয়তম, এই প্রশ্নটা রাখলাম আপনার জন্য। একদিন অবশ্যই সময় করে আমার এই প্রশ্নের উত্তর দিবেন। পারলে শুধু আমার জন্য আমার হয়ে আর একবার জন্ম নিবেন। অনুর চোখের কানিশ বেয়ে আরেক ফোঁটা জল গড়িয়ে পড়ল ফায়েজের ছবিটার উপর। আর অনু অনিমেষ চেয়ে রইল সেই ছবিটার পানে। অনু মনে মনে সিদ্ধান্ত নিল, আজই শেষ। এরপর আরেক ফোঁটা জলও সে ঝরাবে না, আর ব্যয়া হবে না ফায়েজের সামনে একটুখানি ভালোবাসার জন্য, আর দাঁড়াবে না তার সম্মুখে ভালোবাসার দাবি নিয়ে। নিজের জীবন নিয়ে ভাববে এখন থেকে, নিজের পড়াশোনায় মন দিবে, আর নয় কোনো পিছু টান। সুখে থাকুক তার ভালোবাসা অন্য কারোর প্রণয়ে, কারণ ভালোবাসার সুখ দেখলেও নাকি সুখ অনুভূত হয়। তাই সে আর পিছু ফিরে দেখবে না। আবারও বোবা কান্নায় আচ্ছন্ন হয়ে পড়ল চারিপাশ। ভগ্ন হৃদয়ের করুণ হাহাকার নিমজ্জিত হল বদ্ধ কক্ষের 4 দেওয়াল। ফোন কানে দিয়ে কথা বলতে বলতে বারান্দায় প্রবেশ করে জায়ান। ডান দিকে তাকাতেই সহসা থমকে গেল জায়ানের হৃদয়। চোখে মুখে খেলে গেল মুগ্ধতার রেশ। বুকের বাঁ পাশের প্রতিটি তীব্র স্পন্দন জানান দেয় তার হৃদয়ে অস্বাভাবিক তুমুল কিন্তু পরিচিত অস্থিরতায় আভাস। অপরদিকে শায়ন জায়ানের আওয়াজ না পেয়ে ক্রমান্বয়ে হ্যালো বলতে থাকে। মুঠোফোন হতে ক্রমাগত আগত শায়রের কণ্ঠ জায়ানের শ্রবণ গ্রন্থিতে পৌঁছায় না। সে যে ঘোরে চলে গিয়েছে বৃষ্টি স্লাত বিকেল উপভোগ করতে থাকা এক বৃষ্টি কন্যাকে দেখে, তার রিনরিনে কণ্ঠে গেয়ে চলা প্রতিটা ছন্দ শুনে, তার কোমরের নিচে পড়া রেশমি কেশের নৃত্য দেখে। শায়র কল কেটে দেয়, কিন্তু এতেও যেন কোনো ভাবাবেগ হয় না জায়ানের, কারণ সে যে হৃদয় দোলা দেওয়া অনুভূতি দমনে ব্যস্ত। আদৌ তা কি দমনীয় হলে তো কবে সে দমন করতে পারত? কই পারল কি? পারল না তো। জায়নাজ প্রথম মোহনার কোমর ছাড়িয়ে নিচে পড়া চুল দেখল। মোহনার চুল যে এত বড় সে কখনো জানতো না, আর জানবেই বা কি করে? কবু দেখেছি কি? দেখেনি তো। মোহনা যতবার তার সামনে ছিল ততবারই মাথায় ওড়না দেওয়া ছিল, নয়তো হিজাব বাঁধা। মাসের অন্যান্য সময় হাত খোপা নয়তো
গ্লাস দিয়ে আটকে রাখা। জায়ানের খুব করে ছুতে ইচ্ছে হলো সেই চুল। মোহনা আজ বৃষ্টি উপভোগ করছিল না ঘুমিয়ে, কারণ বৃষ্টি যে তার বড়ই প্রিয়। সে এক বৃষ্টি বিলাসী। তার আরও প্রিয় বৃষ্টি থেমে যাওয়ার পর সতেজ হওয়া সিক্ত প্রকৃতি। আজও এমন রোমাঞ্চকর পরিবেশ দেখে সে লোভ সামলাতে পারেনি। তাই তো এলোমেলো কেশে এলোকেশি হয়ে ছুটে এলো বর্ষিত এক একটি বৃষ্টির ফোঁটা, হাত মেলে স্পর্শ করলো বৃষ্টি কন্যাদের। বৃষ্টির ছন্দে একত্রিত করলো নিজ কণ্ঠে কিছু এলোমেলো গানের ছন্দ। তার রিন্ডি নিয়ে চিকন মিষ্টি কণ্ঠে গাইল, তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। মোহনার কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ জায়ানকে বেসামাল করছে। সে এই অনুভূতির সাথে পরিচিত নয়। অনাকাঙ্ক্ষিত এই অনুভূতির জ্বরে সে কাবু। কার কাছে পাবে এর সমাধান? কি করলে হবে সে মুক্ত? তার সমাধান প্রয়োজন। জানার দাঁড়াল না। আর কিছুক্ষণ দাঁড়ালে না জানি কি হয়। সে তড়িৎ বেগে আবারও শায়ের নম্বরে ডায়াল করলো। এখন শায়ের কাছেই চাইবে তার অনুভূতির ব্যাখ্যা। খানবিলায় বিয়ের আমেজ লেগেছে। বেশ রাজকীয় আয়োজন চলছে। হবে নাই বা কেন? বাড়ির প্রথম নাতনির বিয়ে বলে কথা। স্বামী বেছে নেই তো কি হয়েছে? রুবিনা বেগম কোনো কিছুর ত্রুটি রাখবেন না, তাই বেশ ধুমধামে বিয়ের আয়োজন করেছেন। কেনাকাটাও শেষ করে ফেলেছেন। খানবিলায় এমনও অবস্থা হয়েছে যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। যদিও ঘুম পাড়াপড়শি না, খানবিলার কর্তৃ রুবিনা বেগমের নেই। তবুও এই কথা বলার মুখ্য কারণ যার বিয়ে অর্থাৎ নেহা, সে নিজেই এই বিষয়ে অজ্ঞাত। নেহা মামার বাড়ি গিয়েছে, দিন 15 কেটে গেছে। তার এতদিন সেখানে থাকার কোনো প্ল্যানিং ছিল না। হুট করে যাওয়ার দিন 6 পর তার মামারা প্ল্যান করলো পার্বত্য চট্টগ্রাম যাবে, তাও আবার 10 দিনের ট্রিপ। নেহা যেতে চায়নি এতদিন হয়, পরে খানবিলার সকলে কনভিন্স করে তাকে যাওয়ার জন্য। যেহেতু যাওয়া হয়নি কখনো পার্বত্য চট্টগ্রামে, তাই নেহ আর আপত্তি করল না। পরীক্ষা যেহেতু শেষ, তাই পড়াশোনার চাপও নেই, দেদারস্তে ঘুরতে পারবে। তাই নেহা আর তার 2 মামার পরিবার পরের দিনই বেরিয়ে পড়ল চট্টগ্রামের উদ্দেশ্যে। নেহার মা অর্থাৎ মীরা বেগমরা 2 ভাই 1 বোন। মীরা সবার ছোট। নেহার বড় মামা মিনহাজ সাহেবের 1 ছেলে 1 মেয়ে। মেয়ে সাইমা আর ছেলে ঈশান, দুজনেই বিবাহিত। ছোট মামার মিরাজ সাহেবের 1 মেয়ে নয়না। নেহার সমবয়সী হয়, বেশ ভাব তার সাথে। তাই দিনগুলো ভালোই কাটছে তাদের সাথে নেহার। নেহাদের ঘোরাঘুরি শেষ হবে কাল। পরশুর মধ্যে খানভিলাই ফিরবে। রুবিনা বেগম মনে মনে ছক কষলেন, যেদিন ফিরবে ওই দিনই তাকে হলুদের স্টেজে বসিয়ে দিবে। একেবারে ধরে বেঁধে বসানো যাকে বলে। নিশ্চয় নেহা তখন ভেবেচাকা খাবে। নেহার থতমত চেহারা কল্পনা করে রুবিনা বেগম মনে মনে প্রমোদ গুনলেন। মোহনার এইচএসসি ফাইনাল পরীক্ষার মাসখানেক আছে আর। এই কয় মাস মোহনা বেশ মনোযোগী হয়ে পড়েছে। কেমিস্ট্রিতে উইকনেস কাটাতে পারলো। আইসিটির অবস্থা এখনো বেশ করুণ। কি জানি কি করবে সে। আজকাল ফ্রেন্ডসদের সাথেও তেমন কথা হচ্ছে না, যা হচ্ছে আরোর সাথেই হচ্ছে। যদিও তন্ময় মাঝে মাঝে নিজ থেকে কল করে তার খোঁজ খবর নেয়, আবার মোহনা না নেওয়ায় অভিযোগও জানায়। মোহনা ভেবে পায় না এই ছেলের মেয়েদের মতো এত কথে কথে অভিমান কই থেকে আসে। আজকাল জায়ান তার সাথে খুব একটা নিজ থেকে কথা বলছে না। মোহনাই কম বেশি বলছে, কিন্তু জায়ান প্রত্যুত্তর করা ছাড়া আর কিছুই করছে না। কানাডা থেকে ফেরার 2.5 মাস বেশ ভালোই ছিল। তারপর থেকে কেমন জানি আচরণ করছে সে। বিষয়টি আগে ধরতে পারেনি মোহনা। গত কয়েকদিন অনুসন্ধানে উপলব্ধি করেছে গত 15 দিন ধরেই জায়ান এরকম করছে। যদিও বিষয়টি সে বুঝতে পারত না যদি না সে জায়ানকে তাকে কোচিংয়ে পৌঁছে দেওয়ার কথা নিজ থেকে না বলতো। আগে জায়ান নিজ থেকে তাকে সঙ্গে নিত, কিন্তু গত কয়েকদিন প্রায় রোজই মোহনা তাকে পৌঁছে দিতে বলেছে। কিন্তু জায়ান প্রতিবারই কোনো না কোনো ব্যস্ততা দেখিয়েছে। এই বিষয়টাই বেশ ভাবাচ্ছে মোহনাকে। আদৌ কি জায়ান ব্যস্ত, নাকি তাকে ব্যস্ততার অজুহাত দিচ্ছে? অজুহাত দেওয়ার কারণই বা কি? এতে কি লাভ জায়ানের? এরকম গুটি কয়েক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মোহনার ওই ছোট্ট মস্তিষ্কে। যেখানে রসায়ন আর আইসিটির জ্ঞান কম থাকলেও এমন অবান্তর বিষয় অহরহ আছে। তবে কথা হলো বিষয়টি কি আদৌ অবান্তর?
আজ সায়রদের বাংলাদেশে আসার দিন। সন্ধ্যার মধ্যে তারা এসে পৌঁছাবে খানভিলায়। সায়র জায়ানকে জানিয়েছিল যে তারা প্রথমে সিলেট যাবে, তারপর সেখান থেকে ঘুরে চট্টগ্রাম এসে জায়ানদের সাথে দেখা করবে। কিন্তু জায়ান এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে। জায়ান চায় তারা প্রথম খানভিলায় আসুক, পরে না হয় সময় করে সিলেট যাওয়া যাবে।